বিশ্বের শান্তি রক্ষা কঠিন হয়ে পড়ছে, সদস্যদের আরও দক্ষ করা হচ্ছে। নারী শান্তিরক্ষী পাঠাতে বাংলাদেশের প্রতি অনুরোধ, জাতিসংঘের মহাসচিবের জানালেন প্রধানমন্ত্রী। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, দুর্নীতিবাজদের জন্য কড়া বার্তা, হুঁশিয়ারি আওয়ামী লীগের। রাঘব বোয়াল থেকে চনু পুঁটি, ছাড় পাবে না কেউ, বলছে দুদক। তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় চলছে ভোট গ্রহণ। চট্টগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত দুই, প্রতীক ভুল থাকায় বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি সরকারের। কোনো ব্যক্তির দুর্নীতির দায় নেবে না সরকার, ছাড়ও দেবে না। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুদক আইনজীবী বলছেন, রাঘব বোয়াল কিংবা চনু পুঁটি প্রমাণ পেলে ছাড় পাবে না কেউ। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। 2019 সালের সেপ্টেম্বরে দুর্নীতির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে সরকার। এরপর বিভিন্ন ক্লাবে ও প্রতিষ্ঠানে একের পর এক অভিযানে গ্রেফতার করা হয় অনেককে। সে সময় যাদের গ্রেফতার কিংবা আইনের আওতায় আনা হয়েছিল বেশিরভাগই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মাঝারি পর্যায়ের নেতা। মধ্য বা নিচু পর্যায়ের নেতাদের গ্রেফতার কিংবা শাস্তি হলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন অনেকেই। এই অবস্থায় অনেকটা মাঝ পথেই থেমে যায় দুর্নীতি বিরোধী অভিযান। আবার বিভিন্ন সময় আলোচনা সমালোচনায় থাকা বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চুর ব্যাপারে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশ থেকে পালায় পিকে হালদার। যদিও পরে ভারতে গ্রেফতার হন তিনি, কিন্তু তাকে দেশে ফেরত আনা সম্ভব হয়নি এখনো। এই প্রেক্ষাপটে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। গণমাধ্যমে খবর আসার পর অনেকটা চাপে পড়েই নড়ে চড়ে বসে সংস্থাটি। এরই মধ্যে বেনজিরের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। প্রয়োজনে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও চাওয়া হতে পারে দুদকের পক্ষ থেকে। গেল জাতীয় নির্বাচনের ইস্তেহারে দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি ছিল আওয়ামী লীগের। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের অংশ হিসেবেই বেনজিরের বিরুদ্ধে তদন্ত বলে মনে করছেন অনেকেই। এছাড়া বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত কিংবা আইনি পদক্ষেপ দুর্নীতিবাজদের জন্য বার্তা বলেও মনে করেন তারা। এই দুর্নীতির সাথে যদি অন্য কারো সম্পৃক্ততাও বের হয়ে আসে, তাহলে তা আইন তার নিজস্ব গতিতে চলবে। আওয়ামী লীগ কোনো ক্ষেত্রেই হস্তক্ষেপ করবে না। দুদক আইনজীবী বলছেন, অপরাধী যত বড়ই হোক কোনো ছাড় দেওয়া হবে না। পুঁটি বলেন, রুই পুঁটি বলেন, সেগুলো আমাদের কিছু যায় আসে না। আপনারা দুদককে পাত্তা দেন আর না দেন, দুদক তার মতো করেই কাজ করবে। দুদক কোনো সমালোচনা কিংবা আলোচনার প্রেক্ষিতে নয়, যথাযথ তথ্যের ভিত্তিতেই ব্যবস্থা নেয় বলেও জানান তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডিএনএ টেস্টের বিষয়টি আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও ভিসা জটিলতায় আটকে রয়েছে এমপি আনোয়ারের মেয়ে ডরিনের ভারত যাত্রা। ভিসা হাতে পেলে আজকালের মধ্যে কলকাতায় যাবেন তিনি। সকালে ঝিনাইদহের কালীগঞ্জে সংবাদ সম্মেলনে মুনতারিন ফেরদৌস ডরিন নিজেই একথা বলেন। আমার ভিসাটা দিয়ে দেওয়ার কথা ছিল, যে ওরা একটা আমাকে টেক্সট করলে আমি দেন পাসপোর্টটা রিসিভ করব। ওই টেক্সটটা এখনো পর্যন্ত আমি পাইনি। এখনো পর্যন্ত ডিএনএ টেস্ট এই সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি। নিউজে দেখছি যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে, তো অবশ্যই ওটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না। অবশ্যই ডিএনএ টেস্ট করা হবে। তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকেই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। বিশ্বে শান্তি রক্ষা দিন দিন কঠিন হয়ে পড়ছে, সদস্যদের আরও দক্ষ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2024 উদযাপন অনুষ্ঠানে তিনি বলেছেন, নারী শান্তিরক্ষী পাঠাতে বাংলাদেশের প্রতি অনুরোধ করেছেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবেও পরিচিতি লাভ করছে। এ পর্যন্ত বাংলাদেশের সর্বমোট 3038 জন নারী শান্তিরক্ষী অত্যন্ত সফলতার সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সম্পন্ন করেছে। তো একটু বলে চাই, এখন সবথেকে বেশি দাবি আসছে নারী শান্তিরক্ষীদের প্রেরণ করবার, যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে। তাদের কাছে আমার আহ্বান,
আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবনমান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা, এই অর্থটা যে সমস্ত দেশ এখনও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, সেই জলবায়ু অভিঘাত থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে। তৃতীয় ধাপে 87টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। উৎসব মুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন সবাই। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। পুরুষের পাশাপাশি দেখা গেছে নারী ভোটারের লাইনও। ভোট নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, তবে কয়েক জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের খবরও পাওয়া গেছে। চট্টগ্রামের আনোয়ারায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে 2 জন আহত হয়েছেন। এদিকে বোয়ালখালীতেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে প্রতীক ভুল থাকায় বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। বিস্তারিত জানবো। এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল ও ব্রাহ্মণবাড়িয়া আছেন উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি প্রথমেই যাচ্ছি আব্দুল আওয়ালের কাছে। উপজেলা বগুড়া সদর, শাহজাহানপুর এবং শিবগঞ্জে ব্যালট পেপারের মাধ্যমে সকাল 8টা থেকে একযোগে আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত কিন্তু বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সেকেন্দাবাদ ডিএস দাখিল মাদ্রাসা কেন্দ্র। এটি মহিলাদের জন্য একটি ভোট কেন্দ্র। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ভোট কেন্দ্রের দ্বিতীয় তলায় মহিলারা কিন্তু সারিবদ্ধভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আমরা এই সকাল থেকেই বগুড়া সদর, শাহজাহানপুর এবং শিবগঞ্জ 3টে উপজেলাতেই ঘুরেছি। এর মধ্যে সদর উপজেলায় যেহেতু শহর এলাকা সেখানে বেশি, সেখানে ভোটার উপস্থিতিটা কিছুটা কম হলেও বাকি শাহজাহানপুর এবং এই যে শিবগঞ্জ উপজেলা সেখানে কিন্তু ভোটার উপস্থিতি বেশ ভালো রয়েছে এবং সকাল 8টা থেকে শুরু হয়ে দুপুর 12টা পর্যন্ত 3 ঘন্টায় মোটামুটি 10 থেকে 12% ভোট কিন্তু গড়ে কাস্টিং হয়েছে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে খবরটি, বগুড়া সদর উপজেলায় ইফতেখার আল মামুন, যিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন, তার প্রতীক যেটি বরাদ্দ দেওয়া হয়েছিল সেই বরাদ্দকৃত প্রতীকের সঙ্গে আজকে ব্যালট পেপারে প্রতীকে আসলে মিল না থাকার কারণে বগুড়া সদর উপজেলার যেই নির্বাচন সেটি কিন্তু স্থগিত করা হয়েছে ভাইস চেয়ারম্যান পদে। তবে চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু যে ভোট গ্রহণ সেটি কিন্তু চলমান রয়েছে। এছাড়াও বগুড়ার শাহজাহানপুর উপজেলায় এখন পর্যন্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং সেখানে আনারস মার্কার যিনি প্রার্থী সাজিদুর রহমান শাহিন, তার আর কিছু সমর্থককেও কিন্তু আটক করা হয়েছে। এছাড়াও বগুড়া সদর উপজেলায় যেই 3 জন প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে, তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন তাদের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার। তো নির্বাচনের সর্বশেষ খবরাখবর আরও জানতে চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় সহকর্মী উজ্জ্বল চক্রবর্তীর কাছে। তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া 2টি উপজেলাতে ভোট গ্রহণ সকাল 8টা থেকে শুরু হয়েছে। এর মধ্যে আশুগঞ্জ উপজেলা এবং বাঞ্ছারামপুর উপজেলার মোট 21টি ইউনিয়নে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং টানা চলবে বিকেল 4টা পর্যন্ত। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার 48টি ভোট কেন্দ্রে এবং 8টি ইউনিয়নে সকাল 8টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে কিন্তু ভোটারদের সরব উপস্থিতি দেখেছি, কিন্তু এই মুহূর্তে দুপুর 12:15 বাজে এই মুহূর্তে ভোটার উপস্থিতি কিছুটা কম, কারণ এখন রান্নাবান্না বা লাঞ্চ আওয়ার হওয়ার কারণে কিন্তু ভোটার উপস্থিতি কিছুটা কম, ছড়িয়ে ছিটিয়ে কিন্তু ভোটাররা এই কেন্দ্রে আসছে। আপনাকে জানি কি, এই আশুগঞ্জ উপজেলার আমরা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম। সেখানে কিন্তু আমরা নারী ভোটারদের পাশাপাশি পুরুষ ভোটারদেরও সরব উপস্থিতি লক্ষ্য করেছি এবং সেই কেন্দ্রে ভোট দিয়ে আমাদের কাছে অনেকে স্বস্তি প্রকাশ করেছে। এখন পর্যন্ত উপজেলার কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি বলে আমাদেরকে এখানকার যে রিটার্নিং কর্মকর্তা তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা বর্তমানে যে কেন্দ্রটিতে আছে সেটি হচ্ছে রৌশন আলা জলিল গার্লস স্কুল কলেজ। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 3413। কিছুক্ষণ আগে এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার সাথে আমি কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন মোটামুটি প্রায় 17 থেকে 18% ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে। আরও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়বে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, বাঞ্ছারামপুরও কিন্তু একইভাবে মোট যে 13টি ইউনিয়ন আছে 13টি ইউনিয়নে 102টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ভোট গ্রহণকে শান্তিপূর্ণ অবরোধ করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মোট যে 21টি ইউনিয়ন আছে সেই 21
21টি ইউনিয়নের মধ্যে কিন্তু প্রত্যেকটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একটি স্ট্রাইকিং ফোর্স এবং বিজিবির পক্ষ থেকে 3 প্লাটুন করে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তেমনিভাবে র্যাবের পক্ষ থেকে কিন্তু বিপুল পরিমাণ সংখ্যক সদস্য দায়িত্ব পালন করছে। পুলিশের সদস্যরা কিন্তু প্রত্যেক কেন্দ্রেই পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত 2টি উপজেলার 21টি যে ইউনিয়ন আছে, এই 21টি ইউনিয়নের প্রায় 150টি ভোট কেন্দ্র, কোথাও কিন্তু আমরা কোনো গোলযোগের খবর এখন পর্যন্ত পাইনি। তো সার্বিকভাবে আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার 2টি উপজেলার যে ভোট কেন্দ্রের যে ভোট গ্রহণের যে সর্বশেষ এইটুকুই ছিল আমার কাছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী, এর আগে বগুড়া থেকে যোগ দিয়েছিলেন আব্দুল আউয়াল। চট্টগ্রামের আনোয়ারায় আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাব তার কাছে। আসলে সকাল থেকে চট্টগ্রামে 4 উপজেলায় ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিছুটা উত্তাপ আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন কেন্দ্রে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং অনেকজন আটকও হয়েছে। শুধু আনোয়ারানা, চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী সহ বিভিন্ন জেলায় এই যে এই কেন্দ্রে আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বরুমছড়া সমুদীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানেও কিছুক্ষণ আগে কিন্তু একটু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, সকালেও কয়েকবার ঘটেছে। তবে এখানে পরিস্থিতি প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে রেখেছে। তবে এখানে বাইরে বিজিবি সদস্যরা রয়েছে, র্যাব সদস্যরা রয়েছে, ভ্রাম্যমাণ আদালত রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। তবে এখানে এই কেন্দ্রে বারবার দুই পক্ষের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা এবং এজেন্টরাও নানা অভিযোগ করেছে। আরেকটি কথা জানিয়ে রাখি, চট্টগ্রামে হাইলদর আমার কাছে একটি তথ্য এসেছে যে হাইলদর যে আরেকটি ইউনিয়নের, সেখানে বেশ কয়েকটি কেন্দ্র অর্থাৎ আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচন বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র ভোট গ্রহণ বন্ধ রেখেছে। হাইলদর একটি কেন্দ্র ভোট গ্রহণ বন্ধ রয়েছে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে। এবং পটিয়ায় কিন্তু আমরা যতটুকু জেনেছি, পটিয়ায় কিন্তু একটা কেন্দ্র বন্ধ রেখেছে, সেখানে ব্যালট বক্স সহ নিয়ে যাওয়ার একটি ঘটনা ঘটেছে। এর আগে সকালে বোয়ালখালী একটি ঘটনা ঘটেছে, বোয়ালখালীতে 2 জনকে আটক করা হয়েছে ছুরি সহ, সেখানে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আমি যে আনোয়ারা এখন বরুমছড়া ইউনিয়নে রয়েছে, এখানে আখতারুজ্জামান চৌধুরী সরকারি উচ্চ বিদ্যালয়, সেখানেও কিন্তু সকালে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেখানে মামুন এবং জাহিদ নামে 2 জনের মাথা ফেটে দেওয়া হয়েছে বলে আমরা সেই দৃশ্যটি সময় টিভির মাধ্যমে দেখিয়েছি এবং সবাইকে দেখিয়েছি। অর্থাৎ চট্টগ্রামের যে 4টি উপজেলার মধ্যে সব জায়গায় কিন্তু বিচ্ছিন্নভাবে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন ঘটনা ঘটছে এবং বিভিন্ন কেন্দ্র কিন্তু বন্ধ হয়ে গেছে। এ পর্যন্ত প্রায় আহত হয়েছে 10 জনের মতো, প্রায় আটক আছে 3 থেকে 4 জন মতো। আপনি দেখতে পাচ্ছেন এখানে বাইরে থেকে বিভিন্ন অভিযোগ করা হচ্ছে, বিভিন্ন বহিরাগতরা এসেছেন এবং এখানে নারী পুরুষ সব ধরনের অভিযোগ আমরা পাচ্ছি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে। আমি যে কেন্দ্রে রয়েছি বরুমছড়া সমুদীয় সরকার প্রাথমিক বিদ্যালয়, এখানেও কিন্তু উভয় পক্ষের প্রার্থীরা কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছে। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায়, সকাল থেকে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিন্তু বেলা গড়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন জায়গায় উত্তপ্ত হয়ে উঠেছে এবং বিভিন্ন ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। র্যাব আছে, বিজিবি আছে এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে, যেগুলো কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা করলে সেখানে কিন্তু কেন্দ্র বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের আনোয়ারা থেকে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। এবার রেমালের খবর জানাবো। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি জানাতে খুলনার কয়রায় আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল, আমরা সরাসরি যাব তার কাছে। দেশের প্রতিটি প্রাকৃতিক দুর্যোগেই কিন্তু এই সুন্দরবন তার বুক পেতে এই উপকূলবাসীদেরকেই কিন্তু রক্ষা করে। কিন্তু এই ঘূর্ণিঝড়ের পরে কিন্তু আমরা দেখে যাই যে এই সুন্দরবনে কিন্তু বিভিন্ন ক্ষত চিহ্ন সেটি কিন্তু পড়ে থাকে। আমরা এসেছি সুন্দরবনের করমজলে এবং এখানে এসে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গাছ কিন্তু একেবারে ভেঙে হেলে পড়েছে। এছাড়া সুন্দরবনে যে বন কর্তৃপক্ষ রয়েছে তারা যেটি বলছে যে এখন পর্যন্ত কিন্তু সুন্দরবনের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 39টি হরিণের যে মৃতদেহ সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে। এছাড়া অন্য যে বন্যপ্রাণী প্রায় আরো 2-3টি বন্যপ্রাণীও কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত 17টি হরিণকে জীবিত উদ্ধার করে তাদের কিন্তু আবার নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা যেটি বলছেন এই ঘূর্ণিঝড়ের কারণে তাদের প্রায় 70টি জেটির মতন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া 25টি যে টহল ফাঁড়ি রয়েছে সেগুলো একেবারেই ভেঙে বিধ্বস্ত হয়েছে। তাছাড়া তারা যেটি বলছেন এখানকার যে বন্য যারা প্রাণী রয়েছে এবং এই বনকর্মী রয়েছে তাদের যে খাওয়ার পানি, যে মিষ্টি খাবার পানির পুকুর রয়েছে সেই পুকুর 80 থেকে 90টি পুকুর কিন্তু তলিয়ে গেছে। সব থেকে যে উদ্বেগজনক বিষয়টা হচ্ছে প্রত্যেকটি ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে কিন্তু ঝড়ো হাওয়াটা কিন্তু খুবই বিপজ্জনক। সেই ঝড়ো হাওয়া কিন্তু এই সুন্দরবনের উপর দিয়ে বয়ে গেছে এবং আমরা দেখেছি বিভিন্ন বন্যপ্রাণী কিন্তু আমাদের দেখে এই জায়গাটিতে এসেছে এবং তারা হয়তোবা ভাবছে যে আমরা তাদেরকে খাবার এগিয়ে দিব কিনা, সেই বিষয়টি সব মিলিয়ে কিন্তু এই সুন্দরবনের যে ঘূর্ণিঝড়ের পরে বিধ্বস্ত অবস্থা তাদের ক্ষতচিহ্ন কিন্তু রয়ে গেছে। এই ছিল আমার কাছে সুন্দরবনের করমজল থেকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্তর সর্বশেষ সংবাদ।
বেলাল হোসেন সজল সুন্দরবনের করমচল থেকে। এবার বাণিজ্যের সংবাদ। জিডিপির উচ্চ প্রবৃদ্ধি অর্জনে কর্মপরিকল্পনা সাজানো হলেও দেশে সেভাবে বাড়ছে না কর্মসংস্থানের সুযোগ, কমছে না বেকারত্বের চাপও, বরং গেল 1 বছরে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে 1.25 লাখ। এই অবস্থায় আসছে বাজেটে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। আর সময় থাকতেই জনমিতিক সুবিধার সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে কৌশলী উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। জিন্নাত আরা যশোয়ার রিপোর্ট। কাজের সন্ধানে শহরমুখী মানুষের ঢল পরিচিত এক দৃশ্য বাংলাদেশে। উন্নয়নের তৃপ্তির ঢেকুর তোলার পাশে গলার কাঁটা হিসেবে আটকে আছে যে কটি সমস্যা, তার একটি বেকারত্ব। বিবিএসের সবশেষ শ্রমশক্তি জরিপের তথ্য, দেশে মোট জনসংখ্যা 17,39,40,000-এর বিপরীতে কর্মক্ষম মানুষ রয়েছে 12,20,10,000। এর মধ্যে শ্রমশক্তির আওতায় থাকা 7,37,50,000-এর মধ্যে বেকার রয়েছে 25,90,000 নারী পুরুষ। হিসেব বলছে কাজের সন্ধানে থাকা এসব মানুষের সংখ্যা বছর ঘুরতে বেড়েছে 1,20,000। শ্রমবাজারে চাকরি নামের সোনার হরিণ খুঁজতে থাকা বেকারদের প্রশ্ন, কেন মিলছে না তাদের কাজের সুযোগ? অনেক বেকার ছেলে মেয়ে আছে, ক্যাম্পাসের দিকে তাকালেই সেটা বোঝা যায়। গভর্নমেন্ট জবে তো অনেক বড় কম্পিটিশন। বেকারত্ব সমস্যা যাতে আরো সমাধান হয়। উদ্যোক্তারা বলছেন, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি আর কর্মমুখী মানব সম্পদ তৈরিতে সরকারি মনোযোগ না বাড়ালে বাড়বে না কর্মসংস্থানের সুযোগ। কর্মসংস্থানমুখী বাজেট তৈরি করতে হয়, তাহলে আসলে জোর দিতে হবে বিনিয়োগ বাড়ানোর উপর। এই মুহূর্তে যে তারল্যের একটি সংকট আছে, সেটাকে যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠা দরকার। দেশে মোট জনসংখ্যার 70% কর্মক্ষম মানুষ থাকলেও ক্রমেই কমছে যুব শ্রমশক্তির হিস্যা। এ অবস্থায় সমৃদ্ধির পথে জনমিতিক সুবিধার সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে আসছে বাজেটে বিশেষ নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রাইভেট সেক্টর সেভাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে না পারে, তাহলে সরকারের তো তহবিল তৈরি করতে হবে। আজ থেকে 5-6 বছর আগে একটা তহবিল তৈরি করা হয়েছিল, একদিন 1,000 কোটি টাকা হওয়া উচিত ছিল, যেখান থেকে আসলে সহজ শর্তে তরুণরা ঋণ নিতে পারবেন। বেকারত্ব দূরীকরণে আনুষ্ঠানিক খাতের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এসএমই উদ্যোগ বৃদ্ধির জন্য বাজেটে পথ নকশা থাকা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। জিন্নাত আরা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে চট্টগ্রামে ইউএন শান্তিরক্ষী র্যালি হয়েছে। চট্টগ্রাম বিমান বাহিনীর তত্ত্বাবধানে সকালে জহুরুল হক ঘাঁটি থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পিস কিপার্স ডে রানের আগে চট্টগ্রাম অঞ্চলে নৌ কমান্ডার রিয়াল অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম সহ অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের কার্যক্রম উদ্বোধন করেন। র্যালিতে সশস্ত্র বাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্য সহ শিক্ষার্থীরাও অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্যরা রোল মডেল। বেনজির আহমেদ ইস্যুতে হাইকোর্টে কথা বলছেন দুদক আইনজীবী, সরাসরি যাচ্ছে সেখানে। 33টা নর্মাল ট্রানজ্যাকশন ব্যাংকিং, অ্যাপার্ট ফ্রম দ্যাট ওরা কিছু শেয়ার আছে, সেখানেও কোর্ট জব্দের আদেশ দিয়েছে। কাজেই পুরো বিষয়টি এখন অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো কনক্লুশন বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ওনার অনুসন্ধান শেষ না হয়, 1। আর 2 হলো ওনার অন্য কোনো প্রপার্টি আছে কিনা বা কোথাও কোনো টাকা সরিয়ে নিয়েছেন কিনা, সে ব্যাপারেও আপনার খুবই গুরুত্ব সহকারে আপনার এক্সামিন করা হচ্ছে প্রত্যেকটা ডাটাগুলো, এবং ওনাদেরকে ব্যক্তিগতভাবেও ওনাদেরকে চিঠি দিয়ে ডাকানো হয়েছে, ওনাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা তো বলা আছে, কমিশন যদি কাউকে মনে করে জিজ্ঞাসাবাদ করতে পারে, কমিশন ইচ্ছা করলে নাও ডাকতে পারত, তবুও ন্যায় বিচারের খাতিরে যাতে কেউ সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত না হয়, সুষ্ঠু অনুসন্ধান কার্যে কোনো যাতে ব্যাঘাত না ঘটে, আদার সাইড যাতে বলতে না পারে যে আমাকে ডাকা হয়নি, সেই জন্য ওনাকেও ডাকা হয়েছে। আমি যদ্দূর এটা জানতে পেরেছি, অফিসিয়ালি কোনো আদেশ আমি এখনও দেখিনি, ওনাদেরকে ডাকা হয়েছে। ডাকাত ওনারা যদি হাজির হয়, অবশ্যই ওনাদের কাছে জিজ্ঞাসাবাদ করবে, সেই তথ্যপাত্রগুলো দেখবে, সেই সব তথ্যপাত্র যাচাই বাছাই করে তারপরে একটা হয়তো অনুসন্ধান শেষে একটা রিপোর্ট আসবে, তখন আপনাদেরকে আমরা কমপ্লিট পিকচার, পুরো পিকচারটা আমরা হয়তো দিতে পারবো। আমরা সরাসরি ছিলাম হাইকোর্টে। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।